আজকে পড়াবো একাদশ শ্রেণীর পদার্থের অবস্থা সম্পর্কে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের অবস্থা যেটুকু সিলেবাসে আছে সেটাই পড়ানো হবে। প্রথমে দেখো পড়াবো গ্যাসীয় পদার্থের ভৌত ও পরিমেয় ধর্ম। প্রথমে গ্যাসীয় পদার্থের ভৌত ধর্মে আসি। দেখো কতগুলো বৈশিষ্ট্য গ্যাসীয় পদার্থে রয়েছে। যেমন 1 নম্বর গ্যাসের অণুর গতি। গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যস্থ আণবিক আকর্ষণ বল খুবই কম বা দুর্বল হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যস্থ আন্তঃআণবিক ব্যবধান খুব বেশি হওয়ার জন্য এদের অণুগুলোর মধ্যস্থ আকর্ষণ বল খুব কম হয় বলে অণুগুলো বিচ্ছিন্ন অবস্থায় পাত্রের মধ্যে অবিন্যস্ত অনিয়মিতভাবে অর্থাৎ এলোমেলোভাবে ঘোরাফেরা করতে পারে। এটাই হলো গ্যাসের অণুর গতি। অর্থাৎ গ্যাসের অণুর গতি প্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে আকর্ষণ বল কম। যদি গ্যাসীয় পদার্থের অণুদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকতো তাহলে কিন্তু একটি অণু স্বাভাবিকভাবে গতিপ্রাপ্ত হতো না। ঠিক আছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থের অণুগুলোর একটা অবিন্যস্ত গতি দেখা যায়। পয়েন্ট 2, গ্যাসীয় পদার্থের অণুদের আকর্ষণ বল কম হওয়ার জন্য এরা পরস্পর একে অপর থেকে দূরে অবস্থান করার জন্য এদের কোনো আকার বা আয়তন থাকে না। আর ঘনত্ব দেখো, গ্যাসীয় পদার্থের অণুদের মধ্যস্থ আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব কম হওয়ার জন্য প্রতি একক আয়তনে গ্যাসের অণুর সংখ্যা কমে যায় বা গ্যাসের ভর কমে যায় বলেই গ্যাসের ঘনত্ব হ্রাস পায়। গ্যাসের ব্যাপন দেখো, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝায়? একাধিক গ্যাস পরস্পর মিশে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করাকে বলা হয় গ্যাসের ব্যাপন। তা গ্যাসীয় পদার্থ অণুদের মাঝখানে আন্তঃআণবিক ফাঁক বা ব্যবধান খুব বেশি হওয়ার জন্য কোনো একটি গ্যাসের সাথে অন্য একটি গ্যাস মিশিয়ে দিলে কী হয়, অন্য গ্যাসটি প্রথমোক্ত গ্যাসের আন্তঃআণবিক ফাঁকের মধ্যে অবস্থান করতে পারে, অর্থাৎ মিশে যেতে পারে। এটি হলো গ্যাসের ব্যাপন ধর্ম। গ্যাসের প্রসারণশীলতা, একটা পাত্রে নির্দিষ্ট উষ্ণতা একটি পাত্রে গ্যাস রাখলে গ্যাসের অণুগুলোর আন্তঃআণবিক ব্যবধান বেশি হওয়ার জন্য একে অপরের থেকে দূরে সরে যেতে চায়, অর্থাৎ গ্যাসের আয়তন বেড়ে যায়। এই ঘটনাটিকেই গ্যাসের প্রসারণশীলতা বলা হয়। সংকোচনশীলতা কি? গ্যাসীয় পদার্থকে নির্দিষ্ট পাত্রে রেখে নির্দিষ্ট উষ্ণতায় রেখে চাপ প্রয়োগ করলে দেখা যায় গ্যাসের অণুগুলো পরস্পর কাছাকাছি আসে, অর্থাৎ গ্যাসের অণুগুলো গুটিয়ে যায় বা আয়তন কমে যায়। এটিকেই বলা হয় গ্যাসের সংকোচনশীলতা। নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটি পাত্রে গ্যাস রাখলে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলি যে বল প্রয়োগ করে সেটি হলো গ্যাসের চাপ। গ্যাসের অণুগুলো অবিন্যস্ত অনিয়মিত গতির জন্যই তারা পাত্রে ধাক্কা দিয়ে চাপ সৃষ্টি করে। গ্যাসের উষ্ণতা গ্যাসের অণুগুলির গতিশক্তির বা গড় গতিশক্তির ফল। গ্যাসের অণুগুলি গড় গতিশক্তি থাকার জন্যই তার ফলস্বরূপ গ্যাসের উষ্ণতা প্রকাশিত হয় বা গ্যাসের উষ্ণতা প্রকাশ পায়। এবার দেখো গ্যাসের ভর কী করে মাপবো। একটি পাত্র শুদ্ধ গ্যাস নিয়েছি, পাত্র শুদ্ধ গ্যাসের ভর থেকে পাত্রের ভর বিয়োগ করে দিলেই আমরা গ্যাসের ভর পেয়ে যাই। এবার গ্যাসের আয়তন আসবো, সেখানে কতগুলো একক আমরা জেনে নেব। জানি গ্যাসের আয়তনকে লিটার এককে প্রকাশ করা হয়। দেখো 1 লিটার মানে 1000 ml তোমরা জানো, আর ml মানেই সেমি কিউব। তাহলে 1000 সেমি কিউব, এটাকে ভাঙলে হয় 10 সেমি কিউব ইন্টু 10 সেমি কিউব ইন্টু 10 সেমি কিউব। আর 10 সেমি কিউব মানে 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার ইন্টু 1 ডেসিমিটার মানে 1 ডেসিমিটার কিউব হয়ে গেল, অর্থাৎ 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউব। তোমরা এটা জানো। দেখো আয়তন আরেকটা একক হচ্ছে মিটার কিউব। 1 মিটার কিউব মানে হচ্ছে 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার। 1 মিটার মানে হচ্ছে 100 সেমি কিউব 100 সেমি কিউব 100 সেমি কিউব। 100 মানে 10 স্কোয়ার। এই তিনটে স্কোয়ারকে একসঙ্গে করে 10⁶ হবে। আর সেমিগুলোকে আলাদা করলাম, 1 সেমি ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি নিয়ে একটা সেমি কেটে যাবো। সব একটু এক্সট্রা লিখে ফেলেছি আমি। হ্যাঁ, এবার 1 সেমি মানে হচ্ছে কত, 1/10 ডেসিমিটার ইন্টু 1/10 ডেসিমিটার ইন্টু 1/10 ডেসিমিটার। মানে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। এটা কাটাকাটি করলে 10⁻³ ডেসিমিটার কিউব মানে 10⁻³ লিটার। তোমরা জানো ডেসিমিটার কিউব মানে লিটার হয়ে গেল, অর্থাৎ 1 মিটার কিউব মানে 10⁻³ লিটার হলো। গ্যাসের চাপ দেখো, চাপ ইকুয়াল টু HDG। বায়ুমণ্ডলীয় চাপ বা গ্যাসের চাপ বের করতে হলে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা, পারদের ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ G গুণ করে চাপ পাওয়া যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠে 76 সেমি পারস্তম্ভে যে চাপ হয়, ব্যারোমিটারের পারস্তম্ভে যে চাপ হয় তাকেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। আমরা এখন চাপের কতগুলো একক সম্পর্কে জানব। চাপের প্রথম একক হচ্ছে অ্যাটমসফিয়ার। 1 ATM মানে কী হয়, ব্যারোমিটারে পারদ 76 সেমি উচ্চতা ধারণ করে। ঠিক আছে, তো দেখো 76 সেমি পারস্তম্ভের চাপ বা 1 অ্যাটমসফিয়ার চাপ মানে কত বোঝাচ্ছি।
পি সমান এইচডিজি অ্যাপ্লাই করলে যদি 1 এটিএম চাপ মানে 76 সেমি পারস্তম্ভের চাপ হয়, তাহলে এইচ জায়গায় 76 হলো। ডি মানে পারদ ঘনত্ব 13.59, আর জি মানে অভিকর্ষ ত্বরণ 980.665। সংখ্যাগুলো আলাদা করে নিলাম। এককগুলো দেখো, প্রথমটা এইচটার একক হচ্ছে উচ্চতা, একক হচ্ছে সেন্টিমিটার। ডি মানে ঘনত্ব, একক হচ্ছে গ্রাম পার সেমি কিউ মানে গ্রাম বাই সেমি কিউ। আর জি মানে অভিকর্ষ ত্বরণ একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তা সাজিয়ে নিয়ে আমি কি করলাম, গ্রাম সেন্টিমিটার, দেখো দুটো উপরে সেন্টিমিটার আছে, নিচে একটা সেন্টিমিটার কিউব আছে, তা আমি কী করলাম সেন্টিমিটার করে নিলাম, এটা কাটাকাটি করে, নিচে একটা সেমি রইলো, তাহলে গ্রাম বাই সেমি ইন্টু 1/সেকেন্ড স্কোয়ার রইলো, আর আমি ইন্টু করে এটা এক্সট্রা করে নিলাম সেমি স্কোয়ার বাই সেমি স্কোয়ার। এবার তোমরা জানো এইখানটা ভালো করে বোঝো, গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু 1/সেমি স্কোয়ার, এটাকে 1 ডাইন বলে। কেন? দেখো এটা কাটাকাটি করলে কী হবে, এটা কাটাকাটি করলে হবে, আচ্ছা গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু 1/সেমি স্কোয়ার, এখানে এইটাকে ডাইন বলে, এইটাকে এই জায়গাটা গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার, এটা ফিজিক্সে পড়েছো তোমরা, ইন্টু 1/সেমি স্কোয়ার রইলো, ঠিক আছে। শেষ পর্যন্ত কী দাঁড়ালো, এটা কাটাকাটি করে ঠিক দেখে নেবে তোমরা, নিয়ে হলো 1.013 ইন্টু 10⁶ ডাইন। এবার ডাইন থেকে নিউটন করবো কীভাবে, 10 ডাইন ইকুয়াল টু 1 নিউটন জানো তোমরা, কত হবে 1.013 ইন্টু 10⁵ ইন্টু 10 ডাইন পার সেমি স্কোয়ার, এই জায়গায় কী চলে হলো, এই জায়গাটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, এই জায়গাটা হলো 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, যাকে পাস্কেল বলে। এই জায়গাটা একটু সাবধানে বুঝবে কিন্তু, গ্রাম বাই সেমি ইন্টু 1/সেকেন্ড স্কোয়ার ইন্টু সেমি স্কোয়ার বাই সেমি স্কোয়ার, এটা এক্সট্রা নিয়েছি, এটা কাটাকাটি করলে এটা আসবে, দেখবে গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু 1/সেমি স্কোয়ার, গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার মানে ডাইন ইন্টু 1/সেমি স্কোয়ার, শেষ করতে হলো ডাইন পার সেমি স্কোয়ার। আর ডাইন থেকে নিউটন করতে হলে 10⁶ থেকে একটা 10 বের করে নিয়েছি, 10 ডাইন পার সেমি স্কোয়ার মানে 1 নিউটন হলো, 1 পাস্কেল হলো 1 নিউটন পার মিটার স্কোয়ার, এসআই একক চাপের। দেখো 1 এটিএম থেকে কিলো পাস্কেল আসবো, 1 এটিএম ইকুয়াল টু কত এসেছিলো 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কেল, এটাকে ভাঙলে হয় 10 স্কোয়ার ইন্টু 10⁻³ পাস্কেল, 10⁻³ পাস্কেল মানে 1 কিলো পাস্কেল, নিয়ে দাঁড়ালো কত 1.013 ইন্টু 10 স্কোয়ার মানে 100, 101.3 কিলো পাস্কেল। এই কটা মনে রাখবে, 1 এটিএম মানে হয় 760 টর, আবার 1 বার মানে হয় 10⁵ পাস্কেল মানে 0.9869 এটিএম মানে হয় 750.062 টর, আর 1 এটিএম ইকুয়াল টু 1.013 বার। তোমরা স্টাডি করে নেবে। গ্যাসের উষ্ণতাকে সেন্টিগ্রেড স্কেলে, ফারেনহাইট স্কেলে, কেলভিন স্কেলে প্রকাশ করা হয়। সেলসিয়াস বা ফারেনহাইট তোমরা জানো, হ্যাঁ সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল করতে হলে 273 দিয়ে যোগ করতে হয়, তোমরা জানো। পরে গ্যাস সূত্রাবলী, গ্যাসের আয়তন চাপের উপর কিরূপ নির্ভরশীল তা বোঝানোর জন্যই বয়লের সূত্র। উষ্ণতার ভর স্থির রেখে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতিক হয়। এর মানে যে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ কমালে আয়তন বাড়বে, তাই ব্যস্তানুপাতিক সম্পর্ক ভি ইকুয়াল টু কে বাই পি হয়, বা পিভি ইকুয়াল টু কে হয়। পিভি ইকুয়াল টু কে মানে P1V1 ইকুয়াল টু কে, P2V2 ইকুয়াল টু কে, মানেই দেওয়া হলো P1V1 ইকুয়াল টু P2V2। চলো লেখচিত্রে পি বনাম ভি এ লেখচিত্র। দেখো নির্দিষ্ট উষ্ণতায় ও নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ পিকে ওয়াই অক্ষ বরাবর আর আয়তন ভিকে এক্স অক্ষ বরাবর স্থাপন করে যদি আমরা লেখচিত্রটা নিই, দেখব লেখচিত্রটা সমপরাবৃত্তাকার হয়, অর্থাৎ চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে আয়তন কমে যায়। দেখো তোমার পয়েন্ট দিয়ে বুঝতে পারবে, এখান থেকে পয়েন্ট টানলাম ওয়াই অক্ষর উপর, টানলাম এক্স অক্ষর উপর, এইটুকু হলো চাপ, এইটুকু হলো আয়তন। আবার লম্ব টানো, বলে কী বাড়লো, চাপটা দেখো বেড়ে গেছে, এইখান থেকে লম্ব টানলে ওয়াই অক্ষকে বেশি ছেদ করেছে, মানে চাপটা বেড়ে গেছে কিন্তু আয়তনটা কমে গেছে। আবার লম্ব টানো, দেখো চাপটা বেড়ে গেছে, আয়তনটা কমে গেছে। মানে কি বুঝলাম, চাপ বাড়ানোর সাথে সাথে আয়তন কমে যায়, বা চাপ কমানোর সাথে সাথে আয়তন বেড়ে যায় বলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে লেখচিত্রটা সমপরাবৃত্তাকার হয়। এটা হলো পি বনাম ভি এর লেখচিত্র। যদি আমরা বিভিন্ন স্থির উষ্ণতায় মানে তিনটে স্থির উষ্ণতা গেছে T1 T2 T3 নিয়ে পি বনাম ভি এ লেখচিত্র করি, তিনটিরই প্রকৃতি একই হবে, তিনটি সমপরাবৃত্তাকার লেখচিত্র হবে, কিন্তু যার উষ্ণতা বেশি তার সমপরিবর্তনটা উপরে থাকবে, আর যার উষ্ণতা কম তার সমপরিবর্তন নিচে থাকবে। এবার দেখো পি বনাম 1/ভি এর লেখচিত্র। পিভি ইকুয়াল টু কে তোমরা জানো বয়লের সূত্র থেকে, তাহলে পি ইকুয়াল টু কে বাই ভি, পি ইকুয়াল টু কে ইন্টু 1/ভি সাজিয়ে নিলাম। সরলরেখা সমীকরণ অঙ্কে করেছে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি। এখান থেকে যদি তুলনা করি, ওয়াই মানে পি, অর্থাৎ ওয়াই অক্ষে চাপ পিকে রাখলাম, এম নতি কত কে, এক্স হচ্ছে 1/ভি অর্থাৎ এক্স অক্ষ 1/ভি রাখলাম, সি নেই মানে সি জিরো, সি জিরো হলেই মূলবিন্দুগামী সরলরেখা হয়,
তাই পি ইকুয়াল টু ওয়ান, পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্রটা মূল বিন্দুগামে হবে, যেখানে গ্র্যাডিয়েন্ট বা নতিটা হবে মানে এম এর মান অঙ্ক অনুযায়ী কে হবে। ঠিক একইভাবে ভি বনাম ওয়ান বাই পি এর যদি লেখচিত্রটা নিই, একই সাজিয়ে নিলাম, ভি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি হবে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করলে দেখো ওয়াই অক্ষ বরাবর ভি থাকবে, নতি কে হবে, এক্স অক্ষ বরাবর ওয়ান বাই পি থাকবে, সি এর মান নেই শূন্য, মানে আগের মতো ওই মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেল। এটা হলো ভি বনাম ওয়ান বাই পি এর লেখচিত্র। দেখো বিভিন্ন স্থির উষ্ণতায় পি বনাম ওয়ান বাই ভি এর যদি লেখচিত্রটা নিই, তাহলে বিভিন্ন স্থির উষ্ণতায় পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্র সবই কিন্তু মূল বিন্দুগামী হবে, কিন্তু আগের মতোই নিয়ম, যে উষ্ণতা বেশি সেটা ঊর্ধ্বে থাকবে, যে উষ্ণতা কম সেটা নিচে থাকবে। একইভাবে ভি বনাম ওয়ান বাই পি এর লেখচিত্রটা আনলেও একই রকম হবে, যে উষ্ণতা বেশি সেটা ঊর্ধ্বে, যে উষ্ণতা কম সেটা নিচে থাকবে। পিভি বনাম পি এর লেখচিত্র দেখো, তোমরা জানো চাপ বাড়ালেও পিভি মানটা কনস্ট্যান্ট বাড়ির সূত্রে বলা হয়েছে। এখন যদি চাপ পিকে আমি এক্স অক্ষ বরাবর আর পিভিকে ওয়াই অক্ষ বরাবর যদি রাখি, তাহলে দেখবো চাপ বাড়ানোর সাথে সাথে পিভি এর মানটা স্থিরই আছে। দেখো লম্ব টানলে বুঝতে পারবে যে এই পয়েন্ট থেকে লম্ব টানলাম, এই পয়েন্ট থেকে লম্ব টানলাম, এই পয়েন্ট থেকে লম্ব টানলাম, আস্তে আস্তে পিটা বাড়ছে। কিন্তু তুমি ওয়াই অক্ষ লম্ব টানো দেখো একই বিন্দুতে মিট করবে, মানে কি পিভি মানটা স্থির হয়ে গেছে। তাই চাপ বাড়ানোর সাথে পি এর মান বাড়লেও পিভি মান স্থির থেকে যায়, এক্ষেত্রে নতি হয় জিরো। এটা হলো পিভি বনাম পি এর লেখচিত্র। পিভি বনাম ভি এর লেখচিত্র তাই হবে একই রকমভাবে, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল হবে, কিন্তু নতি ইকুয়াল টু জিরো হবে, মানে এখানে দাঁড়ালো পি বা ভি এর পরিবর্তনের সাথে সাথে পিভি এর মান কনস্ট্যান্ট থেকে যায়, পিভি এর মানের কোনো পরিবর্তন হয় না বলেই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায় আর নতি ইকুয়াল টু শূন্য হয়ে যায়। তোমরা সমস্তটাই নোট করে লিখে নাও কিন্তু, ঠিক আছে? আমি আবার ক্লাস দেবো, চ্যাপ্টারটা এভাবেই শেষ করতে হবে, পড়ার গতি বাড়াও, একটা জায়গায় পৌঁছাও, এটাই বলা।